প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের নাম আর্থিক অবস্থার বিবরণী। এখানে বহুল ব্যবহৃত যে শব্দটি সেটি হচ্ছে দায়। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব এবং এই দায়গুলো কখন কিভাবে ব্যবহার করা হয় তাও দেখব। আসলে এই দায়ের ভিতর আমাদের হিসাবের অন্তর্ভুক্ত হয় এমন দায় আছে, হিসাবের অন্তর্ভুক্ত হয় না এ ধরনের দায়ও আমাদের থাকে। তো আমরা সবগুলো দায় সম্পর্কে আজকে জানব, বোঝার চেষ্টা করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর্থিক অবস্থার বিবরণী। এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণী, এখানে আমরা দায় নিয়ে জানার চেষ্টা করব। সর্বপ্রথমত আমাদের কাছে তাহলে প্রশ্ন সৃষ্টি হয়, দায় কি? দায় কি? এর উত্তর হিসাবে আমরা লিখব সম্পদ বা সেবা, সম্পদ বা সেবা অর্জনের জন্য অন্তর্জয়কারের যে ত্যাগ, স্বীকার করতে হয় তাকে দায় বলে। আমরা দেখো, ব্যবসায় যখন মূলধন বিনিয়োগ করে থাকি, এই ব্যবসায়ের বিনিয়োগকৃত মূলধন থেকে আমরা মুনাফা অর্জন করতে চাই, কিন্তু এই মুনাফা অর্জনের ক্ষেত্রে আমাদের প্রথমেই কিছু স্থায়ী সম্পদ, এটা হতে পারে কলকবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এ ধরনের কিছু স্থায়ী সম্পদ ক্রয় করা লাগে। আর স্থায়ী সম্পদ সংগ্রহ করার প্রয়োজন হয় কাঁচামাল ক্রয়। তো এর জন্যে আমাদের ত্যাগ স্বীকার করতে হচ্ছে কি? আমাদের ব্যবসায়ের আনিত মূলধন। অন্যদিকে শ্রমিকদের কাছ থেকে আমরা সেবা গ্রহণ করে থাকি। এই গৃহীত সেবার বিপরীতে শ্রমিকদের মজুরি প্রদান করতে হয়। গৃহীত সেবার বিপরীতে যখন শ্রমিকদের মজুরি প্রদান করতে হয়, এটাও এক ধরনের ব্যয়। এর জন্য আমাদের বলা হয়েছে গৃহীত সেবা ও সম্পত্তি অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় তাকে দায় বলা হয়। এ দায়গুলিকে আমরা প্রথমত দুই ভাগে বিভক্ত করে থাকি বা দুই শ্রেণীতে শ্রেণীভুক্ত করে থাকি। এটাকে প্রথমে দেখি। তাহলে আমরা এখানে প্রথম পর্যায়ের শ্রেণীভুক্ত দুটি নাম লিখে নিচ্ছি। প্রথমটাকে আমরা লিখছি দায় সংজ্ঞা অনুসারে, অর্থাৎ সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা এটাকে লিখব অন্তর্দায়। আমি একে অবলিক দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি আভ্যন্তরীণ দায়
অবলিক ভিতরের দায়। দ্বিতীয় দায়টা আমাদের আসবে বহির্দায় অবলিক বাইরের দায়। তাহলে দায়কেই আমরা প্রথমত শ্রেণীভুক্ত করতে যেয়ে দেখলাম যে দুটি দায় আমাদের আছে। একটি দায়ের নাম হচ্ছে অন্তর্দায় বা আভ্যন্তরীণ দায় বা ভিতরের দায়। এখন প্রশ্ন, অন্তর্দায় কি? এর উত্তর হিসাবে তোমরা লেখো সাধারণত মালিকের প্রাপ্য দায়কে অন্তর্দায় বলে। মালিকের প্রাপ্য যে দায় আছে তাকে আমরা অন্তর্দায় বলছি। যে পরিমাণ টাকা বা যে পরিমাণ দায়ের টাকা মালিক পাবে তাকে অন্তর্দায় বলা হবে। সাধারণত বানানটা ভুল হয়েছে, আমি সংশোধন করে দিচ্ছি। দেখো, সাধারণত মালিকের মালিকের প্রাপ্য দায়কে অন্তর্দায় বলে। এরপরে আমাদের যে বিষয়টি জানা প্রয়োজন, তো অন্তর্দায়ের সংজ্ঞা জানার পর আমরা এখন জেনে নেব অন্তর্দায়ের উদাহরণ। অন্তর্দায়গুলি কেমন হতে পারে তার উদাহরণটা আমরা জেনে নেব। অন্তর্দায় এর উদাহরণ না লিখে আমি নাম লিখি। তোমরা এখানে রোমান সংখ্যা দিয়ে লিখে যাও। মূলধন 2 দিয়ে লেখো, সঞ্চিত তহবিল 3 দিয়ে লেখো, রক্ষিত আয় উদ্ধৃত। এগুলিকে সাধারণত আমরা এগুলিকে না, এখানে 3টে দফা আমরা দেখলাম। এই 3টি দফাকে আমরা অন্তর্দায় হিসাবে চিহ্নিত করছি। আমাদের পরবর্তী দফাটা রয়ে গেল বহির্দায়। এর পরের প্রশ্ন আমরা শিখে নেব। প্রশ্ন, বহির্দায় কি? উত্তর, ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের সকল দায়কে বহির্দায় বলে। এখন আমরা সরাসরি এই বহির্দায়ের উদাহরণটা এখন দিতে পারছি না। বহির্দায়ের উদাহরণ দিতে পারছি না কেন? বহির্দায়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 3 ভাগে
ভাগ করে আমাদের বহির্দায়ের উদাহরণ দিতে হবে বা বহির্দায় সম্পর্কে জানতে হবে। এজন্য সরাসরি আমরা বহির্দায়ের উদাহরণ না দিয়ে বহির্দায়কে কয় ভাগে ভাগ করা যায় সেটা একটু জেনে নিই। তাহলে আমরা এরপরে লিখছি প্রশ্ন, বহির্দায় কয় প্রকার, কি কি? বহির্দায় 3 প্রকার। চলতি দায়, কমা স্থায়ী দায়, সম্ভাব্য দায়। বহির্দায় 3 প্রকার, যার ভিতর আছে চলতি দায়, স্থায়ী দায়, সম্ভাব্য দায়। দেখো, আমরা আলোচনার শুরুতে, ক্লাসের শুরুতে আমি বলেছিলাম আমরা এমন সকল দায়ের হিসাব নিকাশ এখানে দেখব বা করব যা হিসাবের অন্তর্ভুক্ত হয়, আবার কিছু আছে যা হিসাবের অন্তর্ভুক্ত হয় না। এই হিসাবের অন্তর্ভুক্ত হয় না এমন দায়গুলির ভিতর আছে সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় হিসাবে অন্তর্ভুক্ত হয় না। এই সম্ভাব্য দায় যখন প্রকৃত দায়ে পরিণত হবে, ব্যবসা প্রতিষ্ঠানের পরিশোধের জন্য উদ্বুদ্ধ হবে বা ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করার জন্যে বাধ্য থাকবে, তখন তা হিসাবভুক্ত হবে। এর আগ পর্যন্ত সম্ভাব্য দায় হিসাবভুক্ত হয় না। আমরা এ পর্যায়ে চলতি দায়গুলি কি কি? চলতি দায় বা চলতি দায় কি? চলতি দায় কি? চাহিবা মাত্র পরিশোধ করতে হয় এমন দায়কে চলতি দায় বলে। চাহিবা মাত্র পরিশোধ করতে হয় এমন দায়কে চলতি দায় বলে। যেমন চাহিবা মাত্র পরিশোধ করতে হবে, এগুলোকে আমরা চলতি দায় বলবো। এর ভিতর আমরা লিখতে পারি প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, অনুপার্জিত আয়, ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্তর পরে লেখো বকেয়া খরচ। বকেয়া খরচ, চলতি দায়ের পর আমরা চলে আসব স্থায়ী দায়।
স্থায়ী দায় কি? তুলনামূলকভাবে যে দায় পরিশোধের জন্য কিছু সময় পাওয়া যায় তাকে স্থায়ী দায় বলে। যেমন ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ। ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ। আর একটা জিনিস তোমরা এর সঙ্গে লিখে নিতে পারো, সেটা হচ্ছে ঋণপত্র। ঋণপত্র ঋণপত্র আমরা দেখলাম আমাদের দায়গুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটি ছিল অন্তর্দায়, একটা ছিল বহির্দায়। অন্তর্দায়ের সংজ্ঞা সহ উদাহরণ দেওয়া হয়েছে। বহির্দায়ের চলতি দায়, স্থায়ী দায়, এই দুটিকে শেষ করা হয়েছে। আর আমাদের হাতে এখন অবশিষ্ট আছে সম্ভাব্য দায়। প্রশ্ন, সম্ভাব্য দায় কি? যে দায় ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য এখনো নিশ্চিত নয় তাকে সম্ভাব্য দায় বলা হয়। যে দায় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখনও নিশ্চিত নয় তাকে সম্ভাব্য দায় বলা হয়। এই সম্ভাব্য দায়ের ভিতর আমরা যে বিষয়গুলোকে নিতে পারি উদাহরণ হিসাবে লেখো। যেমন বিচারাধীন অর্থাৎ বিচারের অন্তর্ভুক্ত এখনও রয়েছে বিচারাধীন দায়। বিচারাধীন দায়ের পরে তোমরা লেখো বিল বাট্টাজনিত দায়। বিল বাট্টাজনিত দায় এর সঙ্গে আরেকটি লেখো। বিচারাধীন লিখেছি আমরা, বিল বাট্টাজনিত লিখেছি। আর একটি দায় আমরা এর সাথে লিখব জামিন সংক্রান্ত দায়। জামিন সংক্রান্ত
দায়। আমরা আজকে বিস্তারিতভাবে দায়গুলির সংজ্ঞা এবং এর তাৎপর্য সম্পর্কে জানলাম। আমি আশাবাদী তোমরা সবগুলো বিষয় সংগ্রহ করে নিয়েছো, বাসায় পড়ো, চর্চা করো, প্রয়োজনে তোমাদের কাছে সংরক্ষিত যে বই আছে সে বইয়ের সাথে মিলিয়ে দেখো, তাহলে কি হবে, তোমাদের ধারণাটা আরও বেশি পরিষ্কার হবে। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখে আমাকে উৎসাহ প্রদান করেছো তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। গুড বাই।